রিতম অফিসে আসার কিছুক্ষণ বাদেই মানালির ফোনটা এলো। আজ কদিন ধরেই একটা ড্রেসিং টেবিল কেনা নিয়ে জোর আলোচনা চলেছে দুজনের। সেই নিয়ে আবার কথা বলল মানালি। শোনো না, আজ একটা ড্রেসিং টেবিল কিনে ফেলি চলো, নইলে ভীষণ অসুবিধা হচ্ছে। তুমি অফিস থেকে ফিরে আসার পর চা খেয়ে দুজনে বেরোবো, কাছাকাছি কোনো দোকান থেকে কিনে নেব, তাহলে ডেলিভারি চার্জটা আর একটু কম হবে। কি গো, যাবে তো আজ? মানালির কথা শুনে রিতমের রাগ হলেও মুখে প্রকাশ করল না। হাজার হোক, মাত্র 2 মাস হলো বিয়ে হয়েছে ওদের। তাছাড়া তার জন্য ও সব ছেড়ে বেরিয়ে এসেছে। নইলে রিতমের মতন সাধারণ চাকরি করা ছেলের সাথে ওর বাবা বিয়ে দিতেন না কখন। কিন্তু বিয়ের পর থেকেই সংসার গোছাতে গিয়ে এত গড়চা গেছে যে বলার নয়। এমনিতে মেয়েটার খুব একটা চাহিদা নেই, কিন্তু একটা ড্রেসিং টেবিল না হলে তার আর চলছে না। খুব অসুবিধে হচ্ছে সত্যি। বাড়িতে একটা কোনো আয়না পর্যন্ত নেই। ও সাজগোজ করতে গেলে বেসিনের ঝাপসা আয়নার সামনে দাঁড়িয়ে কাজ সারে। কিন্তু মানালিকে বুঝিয়ে পারছে না যে এ মাসে আর কিছু সম্ভব নয়। তাছাড়া কিছু ধার দেনা হয়ে গেছে, সেগুলো তো শোধ করতে হবে। কোথায় পাবে এত টাকা? অনেকক্ষণ ধরেই দেখছিল রিতমের চিন্তাক্লিষ্ট মুখটা। ও রিতমের পাশের টেবিলেই বসে। দুজনের বেশ ভালোই বন্ধুত্ব। অনেক এবার জানতে চাইল, কিরে, কি হয়েছে? এনি প্রবলেম? হ্যাঁ? রিতম এবার অনিককে সব জানালো। অনেক হেসে বলল, আরে একটা আয়না নিয়ে কথা তো, ড্রেসিং টেবিল না হলেও তো চলবে। চল আজ বরং এজরা স্ট্রিটে একটা দোকানে তোকে নিয়ে যাব। দেখবি 1000টা কত রকমের যে আয়না আছে, অথচ দামে অনেক কম ভাই। ড্রেসিং টেবিলের অর্ধেক দামে পেয়ে যাবে কিন্তু। তার মানে পুরনো জিনিসের দোকান তো। চল আজ একবার সেখানে গিয়ে ঢু মারি। তবে ভাই, আমার পকেটের অবস্থা কিন্তু খুব ভালো নয়। বেশি দাম হলে কিনতেই পারবো না। আরে ভাই, নো টেনশন, ম্যা হুঁ না। অত ভাবিস কেন? হ্যাঁ, তোর পকেট পারমিট না করলেও আমি তো আছি নাকি, চিন্তা করিস না। বিকেলে অফিস থেকে বেরিয়ে একটা চায়ের দোকানে চা খেয়ে ওরা পৌঁছে গেল সেই দোকানটায়। এক বয়স্ক লোক বসে এক মনে কি একটা পড়ছিল। ওদের দেখে অভ্যর্থনা জানালো। বোঝা গেল অনেক আগেই এখানে এসেছে। আরে সালাম বাবুজি, ক্যা বাত, অনেক দিন পর এলেন? হ্যাঁ শেখ সাহেব, আজ এসেছি আমার এই বন্ধুটিকে নিয়ে। আসলে ও একটা আয়না কিনতে চায়, বুঝলে? হ্যাঁ আছে তো, ওই উধার উধার দেখিয়ে। হ্যাঁ, ওখানে অনেক মিরর আছে, আপনি দেখে নিন বাবুজি। উনি বলার আগেই অবশ্য রিতম ওদিকে গিয়ে আয়না দেখতে শুরু করেছে। শুধু আয়না নয়, দোকানটায় পুরনো জিনিসে ঠাসা। এত সুন্দর জিনিসগুলো রিতমের মনে হচ্ছিল টাকা থাকলে সব নিয়ে যেত বাড়িতে। পুরনো সব ঝাড়বাতি, বিশাল বিশাল কারুকাজ করা ফ্লাওয়ার ভাস, পোর্সেলিনের বাসনপত্র, নানা রকম পেন্টিং, দেখলে চোখ ফেরানো যায় না। অনেকগুলো আয়না দেখবার পর হঠাৎই পেছনের দিকে রাখা একটা আয়নার দিকে চোখ চলে গেল। পায়ে পায়ে ওখানে চলে গেল রিতম। এত সুন্দর আয়নাটা এরকম পেছনের দিকে রাখা রয়েছে কেন কে জানে। কি অপূর্ব কারুকাজ করা আয়নাটা। দুটো পেখম মেলে রাখা ময়ূরের মাঝখানে বসানো একটা বেলজিয়াম কাজ। রিতম ওটাই দেখিয়ে বলল, ওটার দাম কত? আমি এটা নিতে চাই। बाबूजी और भी मिरर है, आप देख लीजिए, उससे भी बढ़िया और सुंदर है ये। কেন, এটা দিতে কোনো অসুবিধা আছে আপনার? हमारा कोई असुविधा नहीं है बाबूजी, যে নেয় 2 দিন বাদেই মানে ফেরত দিয়ে যায়। ওর মধ্যে কি যে আছে জানি না। ঠিক আছে, সেই রকম হলে আমিও আপনাকে ফেরত দিয়ে যাব। আমাকে এটাই দিন। আরে চিন্তার কোনো কারণ নেই শেখ সাহেব, অসুবিধা হলে ফেরত দিয়ে যাবো অন্য লোকেদের মতোই। এবারে শেখ সাহেব কোনো কথা না বলে আয়নাটা প্যাক করে দিল। মানালিকে বলা ছিল আজ বাড়ি আসতে একটু দেরি হবে, আর কিছু জানায়নি তাকে। আজ বাড়ি ফিরে এত সুন্দর একটা আয়না পেয়ে মানালি আজ আনন্দে আত্মহারা হয়ে গেল। ঠিক মতন একটা জায়গায় সেটাকে রেখে সেটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দেখে আর আঁশ মেটে না যেন।
সত্যি খুব সুন্দর হয়েছে আয়নাটা। আরে আজ আমার কপালে কি একটু চা জুটবে না? কখন এসেছি, মহারানী যে আয়নার সামনে থেকে নড়ছেই না। মানালি এবার ছুটে এসে রিতমের পিঠে দুটো কিল বসিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। রিতম মুচকি হাসল। মেয়েটা কত অল্পতে খুশি হয়, অথচ বাপের বাড়িতে তো কোনো কিছুরই অভাব ছিল না। রিতমের একটা দীর্ঘশ্বাস পড়ল। কিন্তু কিছুদিন বাদেই রিতম বুঝল মানালি দিন দিন কেমন বদলে যাচ্ছে। সবসময়ই বড় অন্যমনস্ক থাকে, রান্নাতেও বড় ভুল করছে আজকাল। সারাদিন পর অফিস থেকে ফিরলে এক কাপ চা দিতে চায় না, সারাক্ষণ কেমন যেন ঘোরের মধ্যে থাকে সে। অনেকবার বলার পর তবেই চা দেয়। রিতমের মাঝে মধ্যেই রাতের বেলা ঘুম ভেঙে যায়। সে অবাক হয়ে দেখে মানালি ওই আয়নাটার দিকে তাকিয়ে বসে আছে। মানালিকে ডাকতে সে কেমন অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। রিতমের মনে হয় তখন ও রিতমকে চেনেই না। ওকে ধরে ঝাঁকুনি দিতেই মানালি সম্বিত ফিরে আসে। কি হয়েছে তোমার? ওই আয়নার দিকে তাকিয়ে বসে আছো কেন? রাতে তো ঠিক করে ঘুমাও না তুমি। আমি তো আয়নার দিকে তাকিয়ে থাকিনি, আমাকে নীলম ডাকছিল, তাই ওকে দেখছিলাম। নীলম আবার কে? তোমাকে আবার কখন ডাকলো? মানালি কোনো উত্তর না দিয়ে শুয়ে পড়ে এবং সাথে সাথে ঘুমিয়ে পড়ে। এবার নানা দুশ্চিন্তায় রিতমের ঘুম আসে না। দোকানদার আয়নাটা দিতে চাইছিল না, খানিকটা জোর করেই আনা, অথচ আনার পর থেকেই বুঝতে পারছে কিছু একটা গন্ডগোল আছে আয়নাতে, আর সেই প্রভাব শুধু মানালির উপরেই পড়ছে। আজ রবিবার, ছুটির দিন। রিতম খেয়াল করল মানালি থেকে থেকেই ওই আয়নাটার সামনে গিয়ে দাঁড়াচ্ছে আর এক মনে আয়নার দিকে তাকিয়ে রয়েছে। ওদের ঠিকই কাজের মাসি রেনু রিতমকে ফিস করে বলল, বৌদির কি হয়েছে বলো তো দাদা? যখনই দেখছি ওই আয়নার সামনে দাঁড়িয়ে কিসব বিড়বিড় করে চলেছে। ওই অলক্ষণে আয়না তুমি যেখান থেকে এনেছো সেখানে দিয়ে এসে দেখিনি, নইলে কোনোদিন বড় সড় বিপদ হয়ে যাবে গো দাদা। মানালি স্নানের জন্য বাথরুমে গেছে। রিতম এই ফাঁকে আয়নাটা শোবার ঘর থেকে সরিয়ে বসার ঘরে রাখল, কারণ এই ফ্ল্যাটে একটাই শোবার ঘর। সারাক্ষণ ওটা শোবার ঘরে থাকলেই মানালি ওটার সামনেই বসে থাকবে দিনরাত। তার থেকেই ওটা বসার ঘরে থাকলে অত চোখ পড়বে না ওর। রিতম বসার জায়গায় রেখে দেখল বেশ ভালোই লাগছে। ওটাকে শুধু আয়না নয়, একটা ঘর সাজানোর জিনিস মনে হচ্ছে। কি দারুণ কারুকাজ করা, সত্যি চোখ টানে সবার। একটু বাদেই মানালি বাথরুম থেকে বেরোল আর আয়নাটাকে না দেখতে পেয়ে কিরকম পাগলের মতন করতে লাগলো। খুঁজতে খুঁজতে বসার ঘরে দেখেই ওটাকে আবার শোবার ঘরে নিয়ে রাখল। রিতমের দিকে কড়া চোখে তাকিয়ে বলল, খবরদার, এটা কোথাও সরাবে না, এটা এখানেই থাকবে। এবার এটাকে দোকানে ফেরত দিতেই হবে, নইলে মানালির ক্ষতি হয়ে যাবে। রিতমের নিচের তলায় থাকেন অসীম রায়। অফিস থেকে ফিরবার সময় তিনিও সেদিন লিফটে ছিলেন। রিতমরা থাকে 4 তলায়, তিনি থাকেন 3 তলায়। তিনি রিতমকে ডেকে বললেন, আচ্ছা, ওই আপনার ঘরে তো সারাদিন আপনার মিসেস একাই থাকেন, তাই তো? হ্যাঁ, কেন বলুন তো? মানে কিছু অসুবিধা হয়েছে কি? না, মানে বলছিলাম যে উনি বোধহয় ওই রোজ দুপুর সন্ধ্যের সময় হলেই মানে ওই নাচ প্র্যাকটিস করেন, তাই না? রিতম খুব অবাক হয়ে গেল কথাটা শুনে। অসীমবাবু আবার বললেন, আমার স্ত্রী আসলে বলছিল উনি বোধহয় দুপুরে আর সন্ধেবেলায় নাচ প্র্যাকটিস করেন। হ্যাঁ, আসলে আওয়াজটা তো নিচেই বেশি হয়। রিতম বোকা বোকা হেসে এড়িয়ে গেল ওনার কথা, কারণ তার কিছুই বলার ছিল না। মানালি যে নাচ জানে এটাই সে জানত না, বরং সে কবিতা পড়তে খুব ভালোবাসে, অথচ উনি বলছেন রোজ দুপুর হলেই সে ওই নাচ প্র্যাকটিস করে। রিতম মানালিকে কিছুই জিজ্ঞেস করল না, কারণ দিন দিন মানালি যেন অন্য গ্রহের বাসিন্দা হয়ে যাচ্ছে। সেদিন অনেককেও কথাটা বলেছে। অনেক শুনে বলল, তুই ভাই আয়নাটা ফেরত দিয়ে দেখুন, কি দরকার বলতো আর ঝামেলা বাড়িয়ে। রিতম তাই ঠিক করল।
সে পরশুদিন আয়নাটা নিয়ে যাবে লুকিয়ে দোকানে ফেরত দিতে, কারণ মানালির সামনে দিয়ে ওটা নেওয়া যাবে না। আজ রাতে রিতমের ঘুম ভেঙে গেল একটা আওয়াজ শুনে। ঘর থেকে বেরিয়ে বাইরে যেতে দেখল বসার জায়গায় মানালি নেচে চলেছে পাগলের মতো। মনে হচ্ছিল কোনো নর্তকী যেন নাচ করছে, তার সেই রকম নাচের ভঙ্গিমা, একেবারেই নিখুঁত ছন্দে। রিতম চিৎকার করে ওকে থামতে বলে, কিন্তু সে শুনল না তার কথা, একভাবে নেচেই চলেছে। এবার রিতম ওকে জাঁপটে ধরে একটা থাপ্পড় মারল গালে। নাচ থেমে গেল। মানালি রিতমের গায়ে অজ্ঞান হয়ে পড়ল। রিতম ওকে এনে বিছানায় শুইয়ে দিল। এবার খেয়াল করল এই কদিনের মধ্যেই মানালির চেহারা অনেক খারাপ হয়ে গেছে। চোখের নিচে কালি, কণ্ঠার হাড় উঁচিয়ে রয়েছে। না, এবার এই অলক্ষণে আয়নাটা বিদায় করতেই হবে, নইলে হয়তো মানালিকে হারাতে হবে। পরদিন লুকিয়ে আয়নাটা নিয়ে একটা ব্যাগের ভেতরে ভরে সেটা নিয়ে অফিসে গেল। আজ হাফ ছুটি, ফেরার পরেই আয়নাটা দোকানে দিয়ে দেবে। দুপুরবেলা রিতমের ছুটি হবার আগেই রেনু মাসির ফোন এলো। সে হাউমাউ করে যা বলল তা হলো, তুমি আয়নাটা লুকিয়ে নিয়ে গেছো অফিসে, তারপর থেকে বৌদি সারা বাড়ি পাগলের মতো খুঁজছে, সেটা না পেয়ে সে কি কান্না। আমি মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা জানাতে গেলাম, সে এমনভাবে আমার দিকে তাকিয়ে রইল, আমি খুব ভয় পেয়ে গেলাম দাদা গো। কি বলবো তোমায়, সে কি ভয়ঙ্কর দৃষ্টি। এরপর আমি পাশের ফ্ল্যাটে কাজ ছেড়ে বেরোতেই দেখি ওই তোমার ফ্ল্যাটের দরজা হাট করে খোলা। আমি বৌদিকে ডাকলাম, কোনো সাড়া নেই। ঘরে ঢুকে খোঁজাখুঁজি করে কোথাও তারে দেখতে না পেয়ে আমি তোমায় ফোন করে দিলাম, তুমি শিগগিরই এসো। রিতম রেনু মাসিকে বলল ঘরের দরজায় তালা দিয়ে পাশের ফ্ল্যাটে চাবি রাখতে, সে অফিস থেকে এক্ষুনি ফিরবে। রিতম অনিককে সব খুলে বলল। অনিক বলল, আগে ওই শেখ সাহেবের দোকানে চল, উনিই যদি কিছু বলতে পারেন, কারণ আয়নাটা নিতেই উনি কিন্তু বারণ করেছিলেন, মনে কর। ওরা দুজন মিলে শেখ সাহেবের দোকানে যেতেই উনি এক গাল হেসে বললেন, আয়না ফেরত দিতে এসেছেন তো? পাতা থা মুঝে, আমি জানতাম আসতেই হবে। রিতম এবার সব খুলে বলল নাকি। তার স্ত্রী যে আয়নার খোঁজে বাড়ি থেকে বেরিয়ে গেছে তাও বলল। শুনে উনি গম্ভীর হয়ে গেলেন, বললেন, হ্যাঁ, এখনই একবার পার্ক সার্কাস যান, ওখানের কবরখানায়, উধার হয়তো পেয়ে যাবেন তাকে। আপনি কি করে বুঝলেন যে মানালি ওখানেই থাকবে? আগে যারা আয়না নিয়েছিল তাদের বাড়ির লোককে দুইবারই ওখানে পাওয়া গিয়েছিল। একজনের বউ আর একজনের মেয়ে ছিল। রিতম কি যেন বলতে যাচ্ছিল, উনি তাদের থামিয়ে দিয়ে বললেন, পহলে ওনাকে ওখান থেকে বের করে আন, পরে সব কথা হবে। ওরা আর কথা না বাড়িয়ে ছুটল পার্ক সার্কাস কবরখানায়। সন্ধে নেমে গেছে। ওই আবছা অন্ধকারের মধ্যে বিশাল কবরখানায় ওরা খুঁজে চলেছে মানালিকে। অনেকক্ষণ খোঁজার পর এক জায়গায় দেখল একজন একটা কবরের উপরে উপুর হয়ে কি যেন করছে। তার পাশে গিয়ে দাঁড়াতেই বোঝা গেল সে মানালি। হুমড়ি খেয়ে কবরের উপর কি করছে সে। তাকে ওখান থেকে একটু সরাতেই দেখা গেল প্রাণপণে সে ওই কবর থেকে মাটি তুলছিল। ওরা দুজন মিলে তাকে টেনে ওঠাতে পারছে না। কিন্তু কিন্তু কার কবর এটা? মানালি কেন এখানে এসেছে? ও তো জীবনেও এসব জায়গায় আসেনি। অথচ আজ একা একাই চলে এলো এখানে। মানালির গায়ে কি আসুরিক শক্তি, ওকে ওকে ওখান থেকে সরাতেই পারছে না। অনেক গিয়ে কবরখানার গার্ডদের ডেকে আনলো। সবাই মিলে তাকে টেনে হিঁচড়ে ওখান থেকে উঠিয়ে আনলো। ট্যাক্সির ভেতরে দুই বন্ধু দুপাশে চেপে ধরে তাকে বসে থাকলো। রিতম বসে বসেই তার জানাশোনা এক ডাক্তারকে কল করল। তাকে বাড়িতে আসতে বলল যত তাড়াতাড়ি সম্ভব। গাড়ি থেকে নেবেই ওকে নিয়ে ধস্তাধস্তি করে কোনো রকমে ফ্ল্যাটে ঢোকাল। মানালির গা থেকে কিরকম একটা দুর্গন্ধ ছড়াচ্ছে। এত গন্ধে ওদের দুজনের গা গুলিয়ে উঠছে। মনে হচ্ছিল পচা মাংসের গন্ধ যেন। বাড়ি ঢুকতেই ওকে নিয়ে আগে বাথরুমে স্নান করালো জোর করে রিতম।
একটা পরিষ্কার ম্যাক্সি পরিয়ে ঘরে নিয়ে এলো। মানালি সামনে মুখ দিয়ে কিরকম আওয়াজ করছে, চোখ দুটো রক্তের মতন লাল। একসময় ডক্টর সরকার এসে গেলেন, ওকে দেখেই বললেন, এ তো হিস্টেরিয়া হয়েছে, এখনই ইনজেকশন দিতে হবে। ডক্টর ইঞ্জেকশন দিতেই মানালি আস্তে আস্তে নেতিয়ে গেল আর ঘুমিয়ে পড়ল। মৃতম 2 হাত মাথায় চেপে বসে আছে। অনেক এসে তার কাঁধে হাত রেখে বলল, দেখ, অত ভাবিস না, আরে সব ঠিক হয়ে যাবে। আর একটা কথা বলছি শোন, কদিন বাদে তোরা কোথাও একটু ঘুরে আয়। এখন বিয়ের পর থেকে তো তোরা কোথাও যাসনি না। মানালির হয়তো মনে মনে ইচ্ছা থাকলেও মুখে বলতে পারছে না। তাই আমার মনে হয় এবার মানালিকে নিয়ে বাইরে কোথাও ঘুরে এলে তোদের ভালোই হবে, বুঝলি? আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না রে। বিয়ে করার পর 2 বাড়ির কোনো বাড়ি থেকেই এতটুকু হেল্প পেলাম না। যা ছিল টাকা পয়সা সব দিয়ে সংসার সাজালাম, আর শেষে কিনা মানালির এই অবস্থা হয়ে গেল। দেখ, তার জন্য আমরাই দায়ী। শেখ সাহেব অনেকবার বারণ করেছিলেন কিন্তু ওই ভুতুরে আয়নাটা নিতে, কিন্তু ওনার কথা তখন আমরা বিশ্বাস করিনি। যদি আমরা ওনার কথা তখন শুনতাম তাহলে হয়তো এত ভুগতে হতো না, বুঝলি? যাই হোক, অত ভাবিস না, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তারপর কদিন কোথাও ঘুরে আয় না তোরা, অসুবিধা নেই, যা ঘুরে আয়। পরপর 3 দিন ডক্টর সরকারের ওষুধ ইঞ্জেকশন নিয়ে একটু উন্নতি হলো মানালির। আর তো পাগলামি করছে না। আস্তে আস্তে মানালি এরপর অনেক শান্ত হয়ে গেল, একদম চুপচাপ থাকে। কি যেন ভাবে সে দিন রাত। মৃতম অনেক চেষ্টা করে, কিন্তু আবার যেন আগের মতন হয়ে যায় মানালি। কিন্তু মানালির দিক থেকে কোনো কিছু আর এগোয় না, সে আরও চুপচাপ হয়ে যাচ্ছে দিন দিন। এর মধ্যে একদিন বাড়িতে অনেকদের ডাকলো, বেশ আড্ডা আর খাওয়া দাওয়া হলো সেদিন। সবাই মিলে অনেকদিন বাদে হইচই করল, কিন্তু মানালি যেন সবার মধ্যে থেকে অনেক দূরে। এটা আর কেউ বুঝুক না বুঝুক, অনেক ঠিক বুঝতে পারছিল। সে তাই আবার রিতমকে আড়ালে ডেকে বলল, শোন, তোরা একবার কোথাও ঘুরে আয়, এখন দেখবি সব ঠিক হয়ে গেছে। রিতম কাছাকাছি আর কম খরচের মধ্যে পুরীতে যেতে চাইল, কিন্তু এত তাড়াতাড়ি কোনো ভালো হোটেল পাওয়া মুশকিল হলো। পুরীর সমুদ্রের থেকে বেশ খানিকটা ভেতরের দিকে একটা হোটেল পাওয়া গেল, সেটাই বুক করা হলো। আসলে পরপর অনেকগুলো ছুটি পড়ার কারণে পুরীতে লোক গিজগিজ করছে, আর রিতমের পকেটেও টান আছে, তাই এই হোটেলটা অনেক দূরে হলেও বেশ কমেই হয়ে গেল। অফিস কলিগ সুদীপ এই হোটেলটা বুক করে দিল 5 দিনের জন্য। তবে সমুদ্রের পাড়ে যেতে গেলে হোটেলের সামনে থেকে অটো বা রিক্সা নিতে হবে। নির্দিষ্ট দিনে হোটেলে পৌঁছে মনটা বেশ ভালো হয়ে গেল রিতমের। হোটেলের এই দিকটা বেশ ফাঁকাই রয়েছে, গাছপালায় ঘেরা হোটেলটা পছন্দ হলো খুব। এর আশেপাশে আরও হোটেল উঠেছে, তাদের কনস্ট্রাকশনের কাজ চলছে জোর কদমে। তবে এখনও একেবারে ঘিঞ্জি হয়ে ওঠেনি জায়গাটা। রুমের জানলাটা খুলতেই নজরে পড়ল কিছুটা দূরেই একটা বিশাল প্রাসাদ, যা এখন পুরো বাড়ির নামান্তর। মনে হয় কোনো রাজার বাড়ি ছিল এককালে, এখন তার ভগ্নদশা অবস্থা। হঠাৎই রিতমের চোখে পড়ল মানালি সেই প্রাসাদের দিকেই এক দৃষ্টে তাকিয়ে আছে, আর ওর চোখ মুখ কেমন বদলে যাচ্ছিল আস্তে আস্তে। রিতমের কেমন খটকা লাগছিল। ও মানালিকে ওখান থেকে টেনে সরিয়ে দিয়ে জানলাটা বন্ধ করে দিল। রিতম দেখল মানালি তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার ও ব্যালকনির দিকে চলে গেল। একজন রুম সার্ভিস বয় বাবুল ঘরে জল দিতে এলো। রিতম তার কাছে জানতে চাইল, আচ্ছা, ওই পিছন দিকের প্রাসাদটা কাদের? সে একগাল হেসে বাংলার ওড়িয়া মিশিয়ে জবাব দিল, ও রাজপ্রাসাদ প্রায় 200 বছরেরও পুরনো আছে। রাজা মদন দেবের প্রাসাদ ছিল। ওখানে কেউ থাকে না? অত বড় প্রাসাদ খালি পড়ে আছে। সেই ঘর খুব ভূত আছে। আধার রাতে আলো জ্বলে, চিৎকারা শোনা যায় গো। কেন, রাজার আত্মীয়রা কেউ নেই? রাজা মদন দেব বহুত খারাপ লোক ঠেলা, অনেক অত্যাচারা করত। ওই প্রাসাদের ভিতর বহুত পাপ হইছে গ।
তাই সেইটি প্রাসাদে কেউ থাকে না, ভয় পায় সবকু। বাবুল অনেক গাঁজাখুড়ি গল্প শুনিয়ে চলে গেল। রিতম খেয়াল করলো মানালি ওপাশের বারান্দায় গিয়ে সেই ভগ্নপ্রায় প্রাসাদের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। রিতম মনে মনে ভাবল, বেড়াতে এসে আবার কোনো ঝামেলা না করে, বাড়ি থেকে এত দূরে এসে বিপদে পড়ে যাব তাহলে। পরদিন রাতে রিতমের ঘুম ভেঙে গেল, দেখল মানালি পাশে নেই। সে ধরফর করে উঠে বসল। কোথায় গেল মানালি? দেখল মানালি ব্যালকানিতে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে, আর তার দৃষ্টি সেই রাজবাড়ির দিকে। এ কি, তুমি এত রাতে উঠে এখানে দাঁড়িয়ে আছো কেন? ঘুমাতে চলো মানালি। রিতম তার হাত ধরে টান দিতেই মানালি এক ঝটকায় হাত ছাড়িয়ে ঘরে চলে এলো। এসেই বিছানায় শুয়ে পড়ল আর ঘুমিয়ে পড়ল। রিতমের কেমন ভয় করতে লাগল। মানালির এসব কাণ্ড কারখানা দেখে তার সত্যিই ভয় হতে লাগলো। আবার কোনো ঝামেলা বাঁধবে না তো? এত দূরে কিছু ঘটলে সে একা সামাল দেবে কি করে? না, মানালি আর কোনো ঝামেলা করল না। নতুন করে কটা দিন ভালোই কেটে গেল। মানালি একটু একটু করে স্বাভাবিক হয়ে উঠছে। রিতমের বেশ ভালো লাগছে দেখে। সেদিন অনেক ফোন করে জানতে চাইল মানালির খবর। রিতম বলল, এখানে এসে ভালোই আছে রে, অনেক স্বাভাবিক হয়েছে আগের থেকে। তাই জন্যেই তো তোকে এত ভালোবাসি, সব সময় ঠিক পরামর্শ দিস বলে। এবার দুজনেই হেসে উঠল। মানালি শুধু থেকে থেকেই এই বারান্দায় গিয়ে পোড়ো বাড়ির দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টি। রিতম ভাবে, যাকে আজকের রাতটা পার করলেই হলো, কাল সকালেই তো কলকাতায় পৌঁছে যাবে। আজ সকাল সকাল সমুদ্রে স্নান সেরে দুপুরে খেয়ে দিয়ে শুয়ে পড়ল রিতম আর মানালি। কারণ রাতের ট্রেনে রিতমের আবার ঘুম হয় না ঠিক মতো। সমুদ্রে আজ স্নানটা ভালোই হয়েছিল, তাই ঘুমটাও বেশ ভালোই হলো। বিকেলে ঘুম ভাঙার পর রিতম দেখল তার পাশের বিছানা খালি, মানালি নেই। উঠে চারদিকে খুঁজেও মানালিকে কোথাও দেখতে পেল না রিতম। বারান্দা, বাথরুম কোথাও নেই। তাহলে কি একাই সমুদ্র দেখতে গেল? মানালি কি সেটা করবে? কখনোই সেটা সম্ভব নয়। রিতমের মনে এবার অন্য ভয় উঁকি দিল। সে রিসেপশনে গিয়ে জানতে চাইল ম্যাডামকে ওরা দেখেছে কিনা। রিতম আর মানালিকে ওই কদিনে ওরা সবাই ভালো করেই চিনে গেছে। একজন বলল, হ্যাঁ, কিছুক্ষণ আগেই ম্যাডাম বেরিয়ে গেলেন। কোন দিকে গেছে কেউ দেখেছো কি? সে হাত দেখিয়ে বলল, ওই দিকে গেলেন। ওদিকে তো সমুদ্র নয়, কোথায় গেল মানালি? হঠাৎই একটা কথা রিতমের মাথায় চিড়িক করে উঠল। তবে কি ওই রাজবাড়িতে গেল মানালি? এসে থেকেই তো ওই রাজবাড়ির দিকে তাকিয়ে থাকতো সারাক্ষণ। আর তো কোথাও যেতে পারে না মানালি। হ্যাঁ, একমাত্র ওই ভুতুরে রাজবাড়িটা ছাড়া। রিতম এবার বাবুলকে বলল তার সঙ্গে একবার যেতে, ওদিকে গিয়ে ম্যাডামকে খোঁজার জন্য। একবারও বাবুলকে বলল না ওই ভুতুরে বাড়িতে খুঁজতে যাব, কারণ শুনলেই আর বাবুল যেতে রাজি হবে না। এদিক ওদিক দেখে রিতম এবার রাজবাড়িটাও দেখতে যাবে বলল। শুনেই বাবুল পিছিয়ে এলো। সে কিছুতেই রাজি না ওখানে যেতে। অসহায় রিতম এবার বাবুলকে টাকার লোভ দেখিয়ে সাথে যেতে বলল। তাতে সে রাজি হল। দুজনে হাঁটা দিল রাজবাড়ির উদ্দেশ্যে। বিকেলের আলো দ্রুত ফুরিয়ে আসছে। ভাগ্যিস একটা টর্চ আগেই নেওয়া হয়েছিল সাথে, নইলে তো কিছুই দেখা যাবে না। হোটেল থেকে অনেকটা ঘুরপথে তারা পৌঁছল ওই পোড়ো রাজবাড়িটার সামনে। এই তো গেটটা খোলা, তার মানে কেউ আগেই ভিতরে গেছে। 7 জন্মের মোর্চে ধরা গেটটা মানালি খুলল কি করে? ওরা ঢুকে পড়ল ভিতরে। ভিতরটা আগাছা আর জঙ্গলের রাজত্ব। সেই সব পেরিয়ে প্রাসাদের ভেতর দিকে এগোল। বাবুল ফিসফিস করে বলল, এখানে ম্যাডাম কি করে আসবি? এটা তো ভূতের বাড়ি ছিল, তুমি এখানে আসিলা কেন? রিতম কোনো কথা না বলে টর্চ জ্বালিয়ে দোতলা সিঁড়ি বেয়ে উঠতে থাকে।
একসময় যে বাড়ির অনেক রমরমা ছিল তা বোঝাই যায়। একতলা থেকে দোতলা যাওয়ার দুদিকেই সিঁড়ি রয়েছে। এত বছরেও সেই সিঁড়ি অক্ষত। তবে পুরো প্রাসাদ জুড়ে বাদুড়, চামচিকি আর ছুঁচোর রাজত্ব। বাবুল তো এক মনে হনুমান চালিসা পাঠ করে চলেছে। দোতলায় উঠতে ঘুঙুরের আওয়াজ কানে ভেসে এল। যে ঘরটা থেকে আওয়াজ আসছে সেটা বন্ধ রয়েছে। রিতম জোরে জোরে ধাক্কা দিতেই খুলে গেল। কিন্তু এইসব কি হচ্ছে এখানে? ভিতরের যে দৃশ্য ওরা দেখলো তাতে মাথা খারাপ হওয়ার জোগাড় হলো। মনে হচ্ছিল কোনো সিনেমার শুটিং চলছে যেন। ঘরের আবছা আলোয় দেখল একজন নর্তকী নাচ করছে, আর ঘরের মাঝখানে যে নর্তকী নাচ করছে সে রিতমের বউ মানালি। তার পরনে নর্তকীর পোশাক আর হাতেই একটা ধারালো ছুরি। মানালি এসব পোশাক কোথায় পেল তা কে জানে। সে পাগলের মতো নেচে চলেছে। মনে হচ্ছিল কোনো পেশাদার নর্তকীর নাচ হচ্ছিল। ওরা যে দরজার গোড়ায় দাঁড়িয়ে ওর গায়ে টর্চের আলো ফেলতেও তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ওরাও মন্ত্রমুগ্ধের মতো নাচ দিচ্ছে। একসময় নাচ থামল। সেই ঘরের সারা দেওয়াল জুড়ে অনেক অয়েল পেন্টিং রয়েছে। সবই রাজপ্রাসাদের পূর্বপুরুষদের হবে। মানালি সেই ছুরি উঁচিয়ে অয়েল পেন্টিংগুলোর সামনে যাচ্ছিল আর আসছিল। হঠাৎ মাঝামাঝি জায়গায় একটা অয়েল পেন্টিংয়ের সামনে এসে দাঁড়াল। সেই পেন্টিং ছিল একজন মাঝবয়সী পুরুষের। বিশাল পাকানো মুখ আর চোখ দুটোতে ধূর্তামে রয়েছে। হাতে ছুরিটা দিয়ে সামনের সেই পেন্টিংয়ের উপর পাগলের মতন আঘাত করতে লাগলো মানালি, আর মুখে চিৎকার করে বলতে লাগলো, তুই আমার জীবনটাকে শেষ করেছিস, আমার ভালোবাসার মানুষকে শেষ করে দিয়েছিস। আজ তোকে আমি শেষ করেই ছাড়বো। নীলমকে তুই কোনোদিন নিজের করে পাবি না রে শয়তান। দেখি দেখি আমার হাত থেকে আজ তোকে কে বাঁচায়। সামনে ছুরি চালাচ্ছে আর দর দর করে ঘামছে মানালি। ওকে তখন পাগলের মতন লাগছিল। মানালি কিছুতেই থামছিল না। তার চোখ মুখ দিয়ে আগুন বেরোচ্ছিল। এবার মাথা খারাপ হওয়ার জোগাড় হলো রিতম। সে বাবুলকে বলল ফোন করে আরো লোক ডাকতে। একে তো এখান থেকে নিয়ে যেতে হবে, তারা দুজন পারবে না। বাবুল এবার ফোন করে লোকজনকে ডাকতেই হোটেল থেকে দুজন লোক চলে এল। কিন্তু মানালিকে কবজা করা মুশকিল হচ্ছে। কিছুতেই হাতে ছুরিটা কেড়ে নেওয়া যাচ্ছিল। ওই ধারালো ছুরিটার জন্য সবাই ভয় পেয়ে সরে যাচ্ছে। এবার নিরুপায় হয়ে রিতম মানালির দুই গালে ঠাস ঠাস করে চড় কষা। এবার তাতে কাজ হয়। মানালি রিতমের গায়ের ওপর অজ্ঞান হয়ে পড়ে গেল। কোনো রকমে ওকে নিয়ে হোটেলের রুমে এনে শুইয়ে দিল সবাই মিলে। সবার কানে কথাটা চলে গেছে। হোটেলের অন্য বোর্ডাররা এসে মানালিকে দেখতে ভিড় জমালো। রিতম একেবারে নির্বাক দর্শক হয়ে বসে আছে। সে এবার কি করবে কিছুই বুঝতে পারছিল না সে। রাতের ট্রেনে কলকাতা ফেরবার কথা। নিজেকে বড় অসহায় লাগছে আজ। নিজের শহর থেকে এত দূরে একা একা কি করবে এবার সে? এখন মনে হচ্ছে মানালিকে নিয়ে এভাবে আসাটাই উচিত হয়নি তার। এই অবস্থাতে ওকে নিয়ে কিভাবে ফিরবে কলকাতায়? আজ তো সে যেতেই পারবে না। কবে যে ফিরবে বুঝতেই পারছে না। হঠাৎ বাবুল এসে খবর দিল, হোটেলের মালিক আসি গেলা। এক ভদ্রলোক তাদের রুমে এসে ঢুকলেন। নমস্কার, আমি এই হোটেলের মালিক তপন মাইতি। সেই শুনলাম আপনার স্ত্রীর প্রবলেমটা। কি হয়েছে একটু বলবেন আমায়? পরিষ্কার বাংলায় বললেন তিনি। ওনার কথা শুনে রিতম যেন একটু শান্তি পেল। তার উপরে উনি বাঙালি। রিতম কিছু খুলে বলল। সেই আয়না কেনার দিন থেকে যা যা ঘটেছে এই পর্যন্ত সবটাই। উনি সব কিছু শুনে বললেন, ওই আয়নাটার সাথে এই পুরো রাজবাড়ির কোনো সম্পর্ক আছে মনে হয় না, কিন্তু সেটা আমরা তো বুঝবো না। ওটা কোনো তান্ত্রিক বা সিদ্ধপুরুষ জানতে পারে। আপনি কি এসবে বিশ্বাস করেন? যদি করেন তবে তাকেই আনানোর ব্যবস্থা করব আমি। এখন তো বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় দাদা। আমার স্ত্রীর জন্য যা ভালো হবে আমি তাই করতে রাজি। তবে আমি একজন তান্ত্রিককে জানি, যিনি এই অঞ্চলের ভিতরের দিকে একটা গ্রামে কালী মন্দিরের পূজারী। এখানকার অনেক দিনের বাসিন্দা। উনি একজন সিদ্ধ পুরুষ। ওনাকে তাহলে জানাই সব কিছু। তিনি এসে যদি কিছু করতে পারেন।
তপন মাইতির কথা শুনে সাহস পেল রিতম। সে ওনার হাত দুটো ধরে বলল, আপনি যা ভালো বোঝেন তাই করুন দাদা। বাড়ি থেকে এত দূরে এসে আমি তো কোনো কুলকিনারাই পাচ্ছি না, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে মানালির জ্ঞান ফিরছে না, কলকাতায় যাবই বা কি করে? আরে অত ভাববেন না, আমরা সবাই আছি তো। নিজেকে একলা ভাবছেন কেন বলুন দেখি? আমি এখন ওনাকে খবর পাঠাচ্ছি, দাঁড়ান। সময় চলে যায়, সবাই যে যার মতন চলে গেল ঘর থেকে। মানালি তেমনি করেই বিছানার উপর শুয়ে আছে, মাঝে মাঝে চোখ মেলে তাকাচ্ছে। কি অদ্ভুত তার দৃষ্টি! সামনে যে রিতম বসে আছে সেটা খেয়ালই করছে না। ঘোলাটে দৃষ্টিতে কাকে যেন খুঁজে চলেছে। রাত 8টার সময় সেই তান্ত্রিক এলেন। বিশাল লম্বা চওড়া চেহারা, লাল টকটকে পোশাক, গলায় রুদ্রাক্ষের মালা। জটাধারী সেই তান্ত্রিকের নাম কালী প্রসাদ বেহারা। পরিষ্কার বাংলা বলতে পারেন না, কিন্তু তার বাংলা মেশানো ওড়িয়া কথা ভালোভাবেই বোঝা যায়। কাঁধে বিশাল একটা লাল কাপড়ের ঝোলা। ওনাকে দেখে সবাই আবার ভিড় জমালো। রিতমের ঘরের সামনে উনি এসেই মানালিকে ভালো করে দেখে নিলেন। তারপর রিতমের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, আমাকে সব কথা খুলে বলতে হবে, কিছুই বাদ দিলে চলবে না। আচ্ছা, কি করে এরকম হলো মেয়েটার? রিতম তাকে হাত জোড় করে প্রণাম জানিয়ে সব কথা বলতে শুরু করল। কিছুই বাদ দিল না। কথার শেষে উনি বলে উঠলেন, আচ্ছা, এখন এই ঘর থেকে সবাই বেরিয়ে যান, শুধু ওনার স্বামী থাকবে। এক এক করে সবাই ঘর ছেড়ে চলে গেল। উনি দরজাটা বন্ধ করে দিলেন। এবার তান্ত্রিক ওনার বিশাল ঝোলা থেকে একটা মানুষের হাড় বার করলেন। হাড়টা বেশ লম্বা। ওটাকে নিয়েই উনি কিসব সিঁদুর টিঁদুর মাখালেন। একটা আয়না নিলেন, সেটা হাতে নিয়ে বিড় বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। তারপর মানালির কপালে ডান হাত দিয়ে চেপে ধরলেন সেই মানুষের হাড়টা, আর ওনার বাঁ হাতে ধরা আছে আয়নাটা। মানালি ঘুমের মধ্যেই বার কয়েক কেঁপে উঠল থরথর করে, আর আয়নাটার ভেতর দিয়ে উনি কি সব দেখছিলেন। বেশ কিছুক্ষণ বাদেই মানালি আবার ঘুমিয়ে পড়ল। এবার উনি মানালিকে ছেড়ে দিলেন। তান্ত্রিক বাবা এবার নিচে একটা আসন পেতে কিসব মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন, আর তাতে নিজে উপবেশন করলেন। সেই হাড়টা নিয়ে এবার নিজের কপালে চেপে ধরলেন আর চোখ বুঝে রইলেন। রিতম দেখল উনি দর দর করে ঘামছেন, ঘরে ফ্যান চলা সত্ত্বেও। বারবার কেঁপে উঠতে লাগলেন, তবু হাড়টা চেপে ধরেই আছেন। এইভাবেই কেটে গেল বেশ কিছুটা সময়। তারপর এক সময় হাতের হাড়টা নিচে রেখে দিয়ে দু হাতে মাথা চেপে ধরলেন। কিছুক্ষণ ওইভাবে থাকার পর ঝোলা থেকে একটা বোতল বার করে গলায় ঢাললেন। রিতম ভেবেছিল মদ, কিন্তু সেটা মদ নয়, কোনো পানীয় হবে, হয়তো ঠাকুরের চরণামৃত। এবার রিতমকে ডেকে বললেন, শোন বেটা, তোর বউয়ের ওপর বাইজি নীলমের আত্মার ভর হয়েছে, আর সেটাও হয়েছে ওই ভুতুড়ে আয়নাটা থেকেই। আমি আমার তন্ত্র শক্তি প্রয়োগ করে সবই জানতে পারলাম। আবার ওই বাইজির সাথে এই রাজবাড়িতে একটা ঘটনা ঘটেছিল, তাই তোর বউ ওখানে ছুটে গেছিল বাইজির উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। আসলে ওই বাইজি তোর বউকে দিয়ে তার উপর হওয়া অন্যায়ের শোধ নিয়েছে। ওর মুখে আমি অবশ্য নীলমের নাম শুনেছি আগেও, কে সেটা সেটা বুঝতে পারিনি। কিন্তু এবার কি হবে? ওকে ওকে ওর হাত থেকে বাঁচাবো কি করে বাবা? ঘাবড়াস না বেটা, ঘাবড়াস না, ও সব ঠিক হয়ে যাবে। শুধু আমার ওপর একটু ভরসা রাখ। এবার মন দিয়ে শোন ঘটনার শুরুটা, কিভাবে এই নাটকীয় ঘটনাটা ঘটেছিল। এখানকার রাজা মদন দেবের সুখ্যাতি ছিল না মোটেও। তার রাজ্যের কোনো সুন্দরী রমণী তার হাত থেকে কখনোই রেহাই পেত না। এমনিতেই তার রোজ নাচ গানের আসর বসত, কত সুন্দরী বাইজির আনাগোনা চলত।
মদ, মাংস আর মেয়ে মানুষ ছাড়া তার চলতো না। এভাবেই মদন দেবের দিন কাটত। এটা ওই 150 বছর কি তার আগের কাহিনী। মদন দেব বিয়ে থা করেনি, কারণ এক নারীতে তার কোনো আসক্তি কখনোই ছিল না। তার প্রতি রাতে নতুন নতুন মেয়ে মানুষের দরকার পড়ত। এদিকে কলকাতার নামকরা বাইজি ছিল নীলম বাই। তার যেমন ছিল রূপ তেমনই গুণ। তার মেহফিলে সব নামি দামি লোকেরাই আসতো নাচ গান শুনতে। রাজাদের চাঁদের হাট বসে যেত। নীলম বাই অবশ্য ভালোবাসত একজন সামান্য জায়গিরদারকে, তার নাম রওশন। তারা দুজনকে ভালোবাসত আর ঘর বাঁধার স্বপ্ন দেখত। নীলমের জীবনে দুটো প্রিয় জিনিস ছিল, এক হচ্ছে রওশন আর অন্যটা হচ্ছে ওই আয়নাটা। ওই আয়নার সামনে দাঁড়িয়ে সে সাজগোজ করত আর যেখানেই যেত ওটা সাথে করে নিয়ে যেত। অত্যন্ত প্রিয় ছিল তার আয়নাটা। উড়িষ্যার রাজা মদন দেব একবার কোন কাজে এলেন কলকাতায়। নীলম বাইয়ের নাম শুনে তার মেহফিলে এলেন তিনি এক রাত কাটাতে। নীলমকে দেখে আর ওর নাচ গান শুনে তিনি অসম্ভব মুগ্ধ হয়ে পড়লেন আর বাইজিকে তার রাজ্যের অতিথি হতে বললেন কদিনের জন্য। নীলম প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু মদন দেবের স্বর্ণিবন্ধ অনুরোধে রাজি হতেই হলো। নীলম বাই গেল উড়িষ্যার মদন দেবের নাচমহলে, সাথে নিয়ে গেল ওই আয়নাটাও। কদিন থাকার পর নীলম বাই কলকাতা ফিরতে চাইলে মদন দেব তাকে তার প্রাসাদে থেকে যেতে বলল চিরদিনের জন্য, বলা যায় ওই রক্ষিতা হিসেবেই। নীলম কোনোভাবেই রাজি হলো না। মদন দেব তাকে বারবার অনুরোধ করল, তারপর ভয়ও দেখাতে শুরু করলো। বলল, আমি যদি যেতে না দিই তুমি কেমন করে ফিরবে বাইজি? হ্যাঁ? বাইজি এই কথাটায় খুব অপমানিত বোধ করল। সে উত্তর দিল রাজাকে, আপনি যদি সত্যিকারের বড় মনের মানুষ হন তবে আপনি আপনার কথা রাখবেন অবশ্যই। আপনার অনুরোধে আমি এখানে চলে এসেছি। আপনি এবার আপনার কথা রাখুন দয়া করে। আমাকে আমার জায়গায় ফিরতে দিন। মদন দেব কোনো উত্তর দিল না তখনকার মতো, চলে গেল ওখান থেকে। সেই রাতে মদন দেব আবার নীলমের ঘরে ঢুকে তার কাছে শেষবারের মতো জানতে চাইল সে মদন দেবের নাচমহলে তার বাঁধা বাইজি হয়ে থাকতে রাজি কিনা। রাজাবাবু, আমি একজনকে কথা দিয়েছি, তাকে ভালোবেসে আমি তার সাথেই জীবন কাটাবো। সে যে আমার অপেক্ষায় রয়েছে, আমি কথার খেলাপ করি কি করে? শুনেই মদন দেবের চোখ দুটো যেন জ্বলে উঠল। তাকে অগ্রাহ্য করে এত সাহস এই বাইজির, তবুও সে শান্ত স্বরে জানতে চাইল, সেই ভাগ্যবানটা কে? পরিচয়টা কি জানতে পারি? নীলম রাজার চালাকিটা কিছুই বুঝতে না পেরে তার নামটা বলে দিল। আর তার পরদিনই এসে মদন দেব তাকে জানালো, তোমার ওই জায়গিরদার যদি না থাকে তবে তুমি আমার প্রাসাদে থাকবে তো? এসব কথা কি বলছেন আপনি রাজাবাবু? রওশন থাকবে না মানেটা কি? নীলমের চোখ মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। মদন দেব হা হা করে হেসে বলল, তোমার ভালোবাসার মানুষকে আমি একেবারে কবরে পাঠিয়ে দিয়েছি। এবার তোমার আমার এখানে থাকতে কোনো অসুবিধাই নেই তো নীলম ভাই? কথাটা শুনে নীলম স্তব্ধ হয়ে গেল। বুকের ভিতর তোলপাড় হয়ে চলেছে। গলার কাছে একটা কান্নার ডেলা আটকে রয়েছে। শয়তানটা তার এত বড় ক্ষতি করলো
তার ভালোবাসার মানুষটাকে শেষ করে দিল? না, চোখের জল নয়, নীলমের দু চোখে যেন আগুন ঝরছে। মদনদেবের কথাটা শুনে সে দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আপনি যতই চেষ্টা করুন আমাকে কোনোদিন পাবেন না। আপনার মতো শয়তানের কাছে নিজেকে বেঁচে দেওয়ার চেয়ে মৃত্যু অনেক ভালো। আপনার এই প্রাসাদে আর এক মুহূর্ত থাকবো না আমি। এই বলেই নীলম এক ছুট্টে ঘর থেকে বেরোবার চেষ্টা করল, কিন্তু তার দরজার বাইরে পাহারাদার রয়েছে, সে তাকে আটকে দিল। আর তাই দেখে মদনদেব হা হা করে হেসে উঠল। নীলমবাই বুঝল সে আর কোনোদিনও এখান থেকে বেরোতে পারবে না। কিন্তু এভাবে বাঁচার কি দরকার? ওই শয়তানটার শয্যা সঙ্গী হওয়ার থেকে মৃত্যু অনেক ভালো। এই ভেবে পরদিনই নীলম একটা ধারালো ছুরি দিয়ে নিজের গলার নলিটা কেটে দিল। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো, আর সেই রক্ত আয়নার গায়ে ছিটকে গিয়ে পড়ল। আয়নাটা যেন রক্ত স্নান করে ফেলল, আর তার সামনেই লুটিয়ে পড়ে গেল নীলমবাই। ওই রক্ত স্রোতের মধ্যেই তার শেষ নিঃশ্বাস পড়ল। দুদিন ধরে ঘরের দরজা বন্ধ রয়েছে নীলমবাইয়ের। লোকজন দিয়ে দরজা ভেঙে দেখল নীলম নিজেকে শেষ করে দিয়েছে। নীলম নিজের জীবন দিয়ে নিজের ইজ্জত বাঁচালো। অবশ্য এরপর রাজা মদনদেব আর বেশি দিন বাঁচেনি। হয়তো নীলমের অতৃপ্ত আত্মার অভিশাপেও হতে পারে, অথবা নিজের শরীরের উপর এত অত্যাচার আর সহ্য হয়নি। রোগের কবলে পড়ে কিছুদিনের মধ্যেই মারা যান। আর ভাইজির সেই আয়নাটা হাত বদল হতে হতে তোমাদের হাতেই পড়ল। ওই আয়না যে ব্যবহার করে নীলমের অতৃপ্ত আত্মা তার ওপরই ভর করে। ওর যে বড় প্রিয় জিনিস ছিল ওটা, আর নীলমের আত্মার ভর হয় শুধু ওই মেয়েদের উপর। এক নাগাড়ে কথাগুলো বলে তান্ত্রিক কালীপ্রসাদ থামলেন। রিতম এবার জানতে চাইল, আমার স্ত্রী একবার কলকাতায় একটা কবরখানায় ছুটে গিয়েছিল, কিন্তু কেন সেখানে গিয়েছিল তা আমরা জানি না। তোমার স্ত্রী নয়, ও তখন নীলমবাইয়ের আত্মা। খুব সম্ভবত তার প্রেমিক হতভাগ্য রওশনকে ওই কবরখানায় কবর দেওয়া হয়েছিল, তাই সেখানে নীলম ছুটে ছুটে যায়। তবে ওর প্রতিশোধ নেওয়া এবার শেষ হয়ে গিয়েছে। মদনদেবের ছবিটার মধ্যে ছুরির আঘাত করে ও তার এতদিনের প্রতিশোধ নেওয়া শেষ করেছে। এবার ও তোমার স্ত্রীকে ছেড়ে দেবে, আমি সেই ব্যবস্থাই করব। উনি এবার উঠে দাঁড়ালেন। মানালি তেমন করেই শুয়ে আছে, নড়াচড়াও করছে না। কালীপ্রসাদ এবার কি সব জল ছিটিয়ে দিল মানালির শরীরের ওপর, আর তার সাথে সামনে বিড়বিড় করে মন্ত্র পড়ে চলেছে। তারপর সেই মন্ত্রপুত হাড়টা ওনার কপালে ঠেকিয়ে রেখে জোরে জোরে দুর্বোধ্য ভাষায় কিসব মন্ত্র উচ্চারণ করতে লাগল। এবার মানালির চোখ খুলে গেল। দৃষ্টিটা কি ভয়ানক! চারিদিকে দেখতে দেখতে হঠাৎই সেই হাতের ঠেলায় ওই হাড়টা ফেলে দিল, আর একটা যেন ঘূর্ণি ঝড় বয়ে গেল ঘরের ভিতর। সেই ঝড় এরপর ব্যালকনির দিকে গেল, আর ওখানে রাখা একটা গাছের টব উল্টে নিচে ফেলে দিল। এবার সব কিছু আবার শান্ত হয়ে গেল। তান্ত্রিক বললেন, আর কোনো ভয় নেই তোদের, ওর সব বিপদ কেটে গেছে। নীলমের অতৃপ্ত আত্মা ওকে ছেড়ে চলে গেছে, আর ফিরে আসবে না। আমি একটা কবচ দেব, সেটা 1 মাস পরে থাকবে তোর স্ত্রী। দেখবি সব ঠিক হয়ে গেছে। এবার মানালির জ্ঞান ফিরে এলো। ও রিতমকে চিনতে পারল, হাসলো তার দিকে তাকিয়ে। তারপর রিতম বলে ডেকে উঠল অস্ফুট স্বরে। এবার মানালি অবাক হয়ে তান্ত্রিক বাবার দিকে তাকিয়ে থাকে। চোখে অনেক প্রশ্ন ওর। রিতম ওর পাশে বসে সব কথা খুলে বলল। ওরা দুজন মিলে এবার ওনাকে প্রণাম করল।
উনি মানালিকে আশীর্বাদ করে বললেন, তুই এবার শান্তিতে ঘর সংসার কর মা, আর কোনো ভয় নেই। ওই অভিশপ্ত আয়নার অভিশাপ কেটে গেছে তোর উপর থেকে। এবার আমাকে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। উনি চলে যাবার আগেই রিতম তাকে কিছু প্রণামী দিতে চাইল। উনি আপত্তি করে বললেন, তোদের বিপদ কাটিয়ে দিতে পেরেছি এই অনেক, নইলে বাড়ি থেকে এত দূরে এসে কি হতো বলতো। ভালোই ভালোই বাড়ি ফিরে বরং মায়ের কাছে পুজো দিস একটা, আমার কিছুই লাগবে না। মন্দিরে থাকি, কতটুকু আর প্রয়োজন। উনি বেরিয়ে গেলে পরের দিন রাতের ট্রেনে ওরা দুজনে বাড়ি ফিরে গেল, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে। এরপর কলকাতায় ফিরতেই শেখ সাহেব একদিন ফোন করে বললেন, সালাম আলাইকুম রিতম বাবু, ও শ্রাপিত আয়নাটা একেবারে নষ্ট করে দেওয়া হয়েছে, যাতে আর কারোর কোনোদিনও কোনো ক্ষতি না হয়। আর রিতম কিছুদিনের মধ্যেই একটা সুন্দর ড্রেসিং টেবিল কিনে দিয়েছে মানালিকে। নমস্কার, কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা কিন্তু অন করে দেবেন, যাতে আমরা যখনই নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকেই আপনারা শুনছিলেন লেখিকা সুদীপ্তা ঘোষের কলমে একটি হাড় হিম করা ভূতের গল্প। গল্পটি যদি ভালো লাগে আপনাদের বন্ধু মহলে কিন্তু গল্পটি অবশ্যই শেয়ার করবেন। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি সন্তু। শব্দ সংযোজন আবহ এবং প্রচ্ছদে দাস স্টুডিওস। আজকের গল্পে যেসব কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। তবে আজকের জন্য এটুকুই, ফিরব আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে।